নমস্কার। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। মাঝখানে বেশ কিছুদিন একটানা আউট অফ স্টেশন থাকার জন্য আমার হেলথ রিলেটেড বিষয়ে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে বেশ কিছুটা দেরি হলো। তা যাই হোক, আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। আমার ক্লিনিকের বেশ কিছু পেশেন্ট এবং আমার হেলথ কেয়ার চ্যানেলের অনেক দর্শক আমাকে বেশ কিছুদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের যে সমস্যা সেটা নিয়ে কিছু আলোচনা করতে। তা আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিনাইন হাইপারট্রফি অফ প্রোস্টেট বা প্রোস্টেট গ্ল্যান্ডের বেড়ে যাওয়ার পেছনে কি কারণ এবং সেটাকে আমরা সাকসেসফুলি কিভাবে প্রিভেন্ট এবং কন্ট্রোল করতে পারি সেই নিয়ে। এখন দেখুন, এই প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি পাওয়া এবং তার সাথে রিলেটেড যে উপসর্গগুলো সেগুলো বয়স বাড়ার সাথে সাথে পুরুষদের কাছে অত্যন্ত ইরিটেটিং একটা প্রবলেম। বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন, যাদের বয়স অলরেডি 60 ইয়ার্স ক্রস করে গেছে, সেই রকম পুরুষদের মধ্যে বেশিরভাগই প্রোস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্টে সাফার করেন এবং তার জন্য তাদের নিয়মিত কিছু সমস্যায় ভুগতে হয়। বর্তমান দিনে আমরা আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে এটাও দেখতে পাচ্ছি যে 50 ইয়ার্সের আশেপাশেও অনেক পুরুষ এনলার্জড প্রোস্টেটে সাফার করছেন, যদিও তার পেছনে নির্দিষ্ট কিছু কারণ আছে। তা এখন প্রোস্টেট গ্ল্যান্ড জিনিসটা কি না, প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে পুরুষদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা আমাদের মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারের ঠিক নিচে থাকে এবং রেকটামের সামনে থাকে। আর মূত্র নালী অর্থাৎ ইউরেথ্রা, যার মাধ্যমে মূত্রথলি থেকে ইউরিন বাইরে বেরিয়ে যায়, সেই ইউরেথ্রার আপার পার্টকে সার্কুলারলি বেষ্টন করে থাকে প্রোস্টেট গ্ল্যান্ড, যেটা খুবই ছোট একটা গ্ল্যান্ড। তা প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড বাড়ে কেন। দেখুন, প্রোস্টেট গ্ল্যান্ড বাড়ার পেছনে কিন্তু মূলত দুটো কারণ। একটা কারণকে আমরা বলি বেসিক বা প্রাইমারি কজ, আর কিছু কারণ আছে যেগুলোকে আমরা বলি সেকেন্ডারি কজ। এখন প্রাইমারি কজ হচ্ছে পুরুষদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য একটা ভেরি এসেনশিয়াল হরমোন আছে, যেটার নাম আপনারা অনেকেই জানেন, যেটাকে বলা হয় টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোনটা টেস্টিস বা শুক্রাশয়ের কিছু বিশেষ কোষ থেকে নিঃসৃত হয়। এখন সমস্যা হচ্ছে, যত বয়স বাড়ে পুরুষদের ক্ষেত্রে এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা ধীরে ধীরে কমতে থাকে। আর দ্বিতীয় সমস্যা হলো, প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে থাকা কিছু সেল বয়স বাড়ার সাথে সাথে এই টেস্টোস্টেরন হরমোনটাকে কনভার্ট করে ডিহাইড্রোটেস্টোস্টেরন বা ডিএইচটি নামে একটা বাই প্রোডাক্ট তৈরি করে। এই ডিহাইড্রোটেস্টোস্টেরন নিজেও কিন্তু একটা হরমোন, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে এই ডিহাইড্রোটেস্টোস্টেরন এমন একটা কেমিক্যাল প্রোডাক্ট, যেটার মাত্রা যদি রক্তে অনেকটা বেড়ে যায় এবং দীর্ঘদিন ধরে একটা হাই লেভেল চলতে থাকে, তখন সেটা উল্টে প্রোস্টেট গ্ল্যান্ডের সেলগুলোকে স্টিমুলেট করে এবং প্রোস্টেট গ্ল্যান্ডটাকে আস্তে আস্তে বাড়িয়ে দেয় আকার আকৃতিতে। তা এই টেস্টোস্টেরন থেকে ডিহাইড্রোটেস্টোস্টেরন তৈরি হওয়া বয়স বাড়ার সাথে সাথে এবং সেটার লেভেল দীর্ঘদিন ধরে বেশি থাকা, এটাই কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যাওয়ার পেছনে প্রাইমারি বা বেসিক কজ। আর এটা ছাড়া কিছু সেকেন্ডারি কজ আছে, যেটা আমি আগে বললাম। সেগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো হচ্ছে কিছু পরিবার থাকে যাদের মধ্যে ফ্যামিলি হিস্ট্রি খুব স্ট্রং, অর্থাৎ জেনেটিক্যাল ইনফ্লুয়েন্স ভেরি হাই। সেই সমস্ত পরিবারের পুরুষদের দেখা যায়, প্রায় সমস্ত পুরুষদের ক্ষেত্রেই প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্টের একটা সমস্যা থাকে এবং তাদের ক্ষেত্রে বেশ কিছু কম বয়সে, অর্থাৎ ধরুন 50 বছরের নিচেই দেখা যায় যে প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যাওয়ার একটা প্রবণতা বেশি দেখা যায়। আবার আরেকটা সমস্যা হচ্ছে, আপনার বডি ওয়েট যদি অনেকটা বেশি থাকে এবং এই যে বেশি ওয়েট সেটাকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন না, বা হয়তো চেষ্টা করেও প্রপারলি পারছেন না এবং দীর্ঘদিন ধরে আপনি ওভারওয়েট আছেন, সেটাও কিন্তু সেকেন্ডারিলি প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্টের একটা বড় কারণ। আবার খাদ্যাভ্যাসের সঙ্গে এর একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আপনি যদি ফ্যাট জাতীয় খাবার অতিরিক্ত খান, বেশিরভাগ দিনই খান, যেমন ধরুন রেড মিট বা এই ধরনের বিভিন্ন ফ্যাট জাতীয় খাবার, এবং আপনার খাদ্য তালিকার মধ্যে ভেজিটেবলস খুব কম আছে, সেই ধরনের খাবারে আপনি বেশি অভ্যস্ত,
তাহলে এই ধরনের খাদ্যাভ্যাসও কিন্তু ইনডিরেক্টলি প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্টে সহায়তা করে। আবার আপনি যদি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত হন এবং তার ফলে আপনার ইনসুলিন লেভেল ব্লাডে অনেক দিন ধরে হাই রয়েছে, সেই রকম প্রবলেমের জন্য কিন্তু ইনডিরেক্টলি প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যেতে পারে। এইগুলো হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যাওয়ার পেছনে সেকেন্ডারি কজ। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি প্রোস্টেট গ্ল্যান্ড অলরেডি বেড়ে গিয়ে থাকে, অথবা ধরুন বয়স বাড়ার সাথে সাথে প্রোস্টেট গ্ল্যান্ড নর্মালি বেড়ে যাবার যে প্রবণতা, আপনি যদি সেটাকে প্রতিহত বা প্রিভেন্ট করতে চান, দুটোই আপনি করতে পারবেন। সেটা কিন্তু সম্ভব। কিভাবে? দুটো উপায়ে। প্রথম হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনস কিছু করতে হবে, যেটা আমি পরে আলোচনা করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন, যেটা আমি প্রথম বলবো। এমন কিছু বিশেষ খাবারের কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা যদি নিয়মিত খেতে পারেন, একটু পরিবর্তন করে বিভিন্ন দিন বিভিন্ন খাবার, এবং এই ধরনের খাবারে সারা বছর নিজেদেরকে একটু অভ্যস্ত করতে পারেন, তাহলে বয়স বাড়ার সাথে সাথে প্রোস্টেট গ্ল্যান্ডের স্বাভাবিক বেড়ে যাবার যে প্রবণতা, সেটাকে কিন্তু অনেকটাই প্রিভেন্ট বা প্রতিহত করা যায়। এবং যাদের প্রোস্টেট গ্ল্যান্ড অলরেডি বেড়ে গেছে, তারাও সেটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। তা দেখা যাক কি ধরনের খাবার প্রোস্টেট গ্ল্যান্ড বাড়লে আমাদের খাওয়া উচিত প্রিভেন্ট বা কন্ট্রোল করার জন্য। প্রথম হচ্ছে, যে সমস্ত খাবারের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি আছে, চেষ্টা করুন সেই ধরনের খাবার বেশি খেতে। যেমন ধরুন ফ্যাটি ফিশ বা সি ফিশ। সি ফিশের মধ্যে স্যালমন, সার্ডিনস, টুনা, এই জাতীয় সামুদ্রিক মাছগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এখন সমস্যা হচ্ছে, এই ধরনের মাছগুলো আপনি আপনার লোকালিটিতে সবসময় পাবেন না, বা বেশিরভাগ জায়গায় পাওয়া যায় না। তাহলে কি উপায়? কিছু ভেজিটেবলস এর মধ্যেও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে থাকে, যেমন ধরুন ওয়ালনাটস, ফ্ল্যাক্সিডস এবং সয়াবিনস। এই জাতীয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার আপনি যদি মাঝে মাঝে খেতে পারেন বা ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিকে প্রতিহত করতে পারে। কারণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের নিজস্ব একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট। ইনফ্লামেশনকে প্রিভেন্ট করতে পারে এবং সেইভাবে প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিকে প্রিভেন্ট এবং কন্ট্রোল দুটোই করতে পারে। তারপরে 2 নম্বর হচ্ছে, লাইকোপিন যুক্ত খাবার আপনাকে বেশি খেতে হবে। লাইকোপিন হচ্ছে একটা বিশেষ ধরনের কেমিক্যাল কম্পাউন্ড, যেটা কিন্তু কিছু বিশেষ ভেজিটেবলস এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে, যেমন হচ্ছে টমেটো, তরমুজ, পেঁপে, এবং এক ধরনের আঙুর পাওয়া যায় দেখবেন বাজারে, পিঙ্ক গ্রেপস। হ্যাঁ, ওই কিছুটা হালকা বাদামি রঙের বা গোলাপি রঙের একটা আঙুর পাওয়া যায়, যার মধ্যে লাইকোপিন প্রচুর পরিমাণে থাকে। আর তরমুজের মধ্যে থাকে, পেঁপের মধ্যে থাকে। আর টমেটো যেটা বললাম, টমেটোর থেকে কিন্তু লাইকোপিন পেতে হলে আপনাকে রান্না করা টমেটো বেশি খেতে হবে। কাঁচা টমেটো থেকে আমাদের শরীরে লাইকোপিন কিন্তু যথেষ্ট পরিমাণে ঢুকতে পারে না। তাই লাইকোপিন যুক্ত ভেজিটেবলস গুলো আপনি যদি নিয়মিত খেতে পারেন এবং এটাতে অভ্যস্ত হতে পারেন, সেটা কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিকে খুব ভালোভাবে আটকাতে পারে। 3 নম্বর হচ্ছে, কিছু গুরুত্বপূর্ণ ভেজিটেবলস এর কথা বলি, যেমন ধরুন ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি এবং ব্রাসেলস স্প্রাউটস। এই বিশেষ ভেজিটেবলস গুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিকে প্রতিহত করতে পারে। শুধু তাই নয়, এই বিশেষ ভেজিটেবলস গুলোর মধ্যে সালফোরাফেন বলে একটা কেমিক্যালস কম্পাউন্ড থাকে, যেটা কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডের যে নর্মাল হেলথ, সেটাকে মেনটেন করতে সাহায্য করে। তারপর 4 নম্বর হচ্ছে বেরি ফ্রুট। আপনারা অনেকেই জানেন বেরি ফ্রুটের উপকারিতা। বেরির মধ্যে ধরুন স্ট্রবেরি, ব্লুবেরি, রাসবেরি, ব্ল্যাকবেরি, বিভিন্ন ধরনের বেরি ফ্রুট আমাদের মার্কেটে পাওয়া যায়। তাই বেরি ফ্রুট কিন্তু এমন একটা বিশেষ ধরনের ফল, যার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আমাদের শরীরে মেটাবলিজমের মাধ্যমে যে ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়, সেগুলোকে ক্লিয়ার করে দিতে হেল্প করে। এবং অন্যদিকে প্রোস্টেট গ্ল্যান্ডের যে স্বাভাবিক বেড়ে যাবার প্রবণতা, সেটাকে কিন্তু অনেকটা প্রিভেন্ট বা এবং কন্ট্রোল দুটোই করতে পারে এই বেরি ফ্রুটের মধ্যে থাকা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। তারপর 5 নম্বর হচ্ছে সোয়া প্রোডাক্টস। এই সোয়া প্রোডাক্টস অর্থাৎ সয়াবিন, মূলত সয়াবিন,
আর একটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলি, সেটা হচ্ছে সয়াবিনের যে দুধ পাওয়া যায় সেই দুধকে জমাট বাঁধিয়ে সেখান থেকে পনিরের মতো ছোট ছোট ব্লক তৈরি করা হয়, যেটাকে বলা হয় টোফু। টোফু। এই টোফু যদি আপনি মার্কেটে পান তাহলে সেটা খাবার চেষ্টা করবেন, বিশেষ করে যারা অলরেডি প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্টে সাফার করছেন। এই সয়াবিনের দুধ থেকে তৈরি টোফু এবং সয়াবিন নিজেও কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিকে যথেষ্ট প্রতিহত করতে পারে। তার কারণ হচ্ছে যে এই টোফুর মধ্যে বা সয়াবিনের মধ্যে এমন বিশেষ কিছু কম্পাউন্ড থাকে যেটা টেস্টোস্টেরন থেকে ডিহাইড্রোটেস্টোস্টেরনের এই যে কনভার্সনটা, যেটার জন্য প্রোস্টেট প্রাইমারিলি বাড়ে, আমি আগেই আলোচনা করলাম, সেইটাকে বাধা দেয়। এটা রিসার্চ ওয়ার্কের মাধ্যমে দেখা গেছে। সুতরাং সোয়া প্রোডাক্টস কিন্তু ভেরি ভেরি এসেনশিয়াল একটা মানে ফুড এলিমেন্ট, যেটা প্রোস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্টকে প্রিভেন্ট এবং কন্ট্রোল করতে পারে। 6 নম্বর হচ্ছে গার্লিক অর্থাৎ রসুন এবং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ। রসুন এবং পেঁয়াজের মধ্যে কিছু বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং কেমিক্যাল কম্পাউন্ড থাকে, যেটা কিন্তু এনলার্জড প্রোস্টেটকে কিছুটা ছোট করতে পারে এবং প্রিভেন্টও করতে পারে। সুতরাং আপনার রেগুলার খাদ্য তালিকার মধ্যে চেষ্টা করবেন যে পেঁয়াজ এবং রসুনের ব্যবহার অল্প হলেও রাখতে। 7 নম্বর হচ্ছে লেগিউমস অর্থাৎ দানাশস্য। এই লেগিউমসের মধ্যে আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে বলবো বিনস, লেন্টিলস এবং মটরশুঁটি। এগুলো মোটামুটি ভাবে আমাদের পাওয়া যায়, শীতকালে তো পাওয়া যায়, সারা বছরই ঘুরিয়ে ফিরিয়ে পাওয়া যায়। এই সমস্ত লেগিউমসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, প্রোটিন থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো কিন্তু একসাথে অর্থাৎ কনজয়েন্টলি প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিকে প্রতিহত এবং কন্ট্রোল দুটোই করতে পারে। এই যে লেগিউমসের কথা বললাম, লেগিউমসের মধ্যে আইসোফ্ল্যাভনস বলে একটা বিশেষ ধরনের কম্পাউন্ড থাকে, যেটা কিন্তু টেস্টোস্টেরন থেকে ডিহাইড্রোটেস্টোস্টেরনের কনভার্সনটাকে অনেকটা ব্লক করতে পারে এবং এইভাবে প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিকে প্রতিহত করতে পারে। তাছাড়া লেগিউমসের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট থাকে, যেগুলো গবেষণার মাধ্যমে দেখা গেছে যেগুলো ইনডিরেক্টলি প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিকে যথেষ্ট পরিমাণে কন্ট্রোল করতে পারে। আর সবশেষে যে মানে খাদ্যবস্তুর আমি কথা বলবো সেটা হচ্ছে নাটস অর্থাৎ কোনো পার্টিকুলার বাদামের কথা আমি বলছি না, বিভিন্ন ধরনের নাটস। প্রত্যেকটা নাটসের মধ্যেই হেলদি ফ্যাটস থাকে এবং প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, জিঙ্ককে বলা হয় ট্রেস এলিমেন্ট বা ট্রেস মিনারেল। এটা কিন্তু দেখা গেছে প্রোস্টেট গ্ল্যান্ডের কোষ বা টিস্যুর মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে এবং এই জিঙ্ক কিন্তু টেস্টোস্টেরন এবং ডিহাইড্রোটেস্টোস্টেরন এই দুটো হরমোনের ব্যালেন্সে সাহায্য করে। এইবারে জিঙ্ক যেহেতু ট্রেস এলিমেন্ট, এটা খাবার দাবারের মাধ্যমেই আপনার শরীরে ঢুকবে এবং বয়স বাড়ার সাথে সাথে কি হয় দেখা যায় যে প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে এই জিঙ্কের যে স্বাভাবিক মাত্রা সেটা অনেকটা কমে যায়। সুতরাং আপনি যদি জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো প্রতিদিন নিয়মিতভাবে অল্প করেও খেতে পারেন, তাহলে সেটা কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিকে বেশ কিছুটা কন্ট্রোল এবং প্রিভেন্ট দুটোই করতে পারে। এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি যে জিঙ্ক কিন্তু শুধুমাত্র নাটসের মধ্যে নয়, এটা লেগিউমসের মধ্যেও থাকে, বিভিন্ন ধরনের লেগিউমসের মধ্যে। সুতরাং বিভিন্ন ধরনের বাদাম এবং লেগিউমস এটা আপনার খাদ্য তালিকায় নিশ্চিতভাবে রাখুন প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা থেকে মানে রক্ষা পাওয়ার জন্য। তা এই গেল খাদ্যাভ্যাসের ব্যাপার, যেগুলো আপনাকে আমি রেকমেন্ড করলাম প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিকে প্রিভেন্ট এবং কন্ট্রোল করার জন্য। এবারে সবশেষে যে কথাটা বলবো যে বিশেষ কিছু খাবার আছে যেগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে প্রোস্টেটের সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য। যেমন ধরুন রেড মিট বা অতিরিক্ত ফ্যাট জাতীয় যে কোনো খাবার, প্রসেসড মিট, তার মধ্যে ধরুন বিফ, পর্ক, ল্যাম্ব, এরকম যে কোনো কিছু, এগুলোকে আপনাকে বাদ দিতে হবে, বিশেষ করে আপনারা যারা অলরেডি প্রোস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্টে সাফার করছেন। কারণ অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার এবং প্রসেসড মিট কিন্তু সেকেন্ডারিলি প্রোস্টেটের বৃদ্ধিকে এনহ্যান্স করে বা ইনফ্লুয়েন্স করে।
তারপর ধরুন 2 নম্বর হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট যে সমস্ত খাবারে থাকে অবশ্যই সেগুলোকে চেষ্টা করুন যতটা সম্ভব অ্যাভয়েড করার। যেমন ধরুন হাই ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস, বাটার, চিজ, এগুলোকে অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো হয়। তারপর ধরুন ট্রান্স ফ্যাট থাকে সমস্ত ধরনের ফাস্ট ফুডের মধ্যে, এবং যেগুলো ডিপ ফ্রাইড ফুড আমরা বলি, এই ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাটকে আপনি যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারবেন, প্রোস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্টের এই যে সমস্যা সেটাকে আপনি খুব ভালোভাবে প্রিভেন্ট এবং কন্ট্রোল দুটোই করতে পারবেন। তারপর এক্সেসিভ স্পাইসি ফুড খাবেন না, বিশেষ করে যারা এনলার্জড প্রোস্টেটে সাফার করছেন। অতিরিক্ত মশলাদার খাবার সেগুলো কিন্তু আমাদের ইউরিনারি ট্র্যাক্ট এবং ইউরিনারি ব্লাডার অ্যাজ ওয়েল অ্যাজ প্রোস্টেট সব জায়গাকেই ইরিটেট করে, এবং এই ধরনের খাবারে যারা নিয়মিত অভ্যস্ত থাকেন তাদের কিন্তু একটা ইনফ্লামেটরি এফেক্ট প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে দেখা যায়, যেটা সেকেন্ডারিলি প্রোস্টেট এনলার্জমেন্টে সাহায্য করে। তারপর স্মোকিং এবং অ্যালকোহলের যাদের নিয়মিত অভ্যাস আছে তারা অবশ্যই এটাকে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন, কারণ স্মোকিং এবং অ্যালকোহলের ক্রনিক হ্যাবিট আমাদের শরীরে প্রত্যেকটা অর্গ্যান বা সিস্টেমকেই ড্যামেজ করে মেটাবলিক টক্সিক কেমিক্যালস তৈরির মাধ্যমে। সিমিলারলি প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিতেও এটা মানে খুব হেল্পফুল এই স্মোকিং এবং অ্যালকোহল। সুতরাং এটা অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়ার। তারপর ধরুন যে সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে সুগার আছে, সেটা সিম্পল সুগার হোক অথবা মানে আর্টিফিশিয়াল সুগার হোক, সেই জাতীয় জিনিসগুলোকে আপনাকে অবশ্যই ছাড়তে হবে। আর সবশেষ হচ্ছে এক্সেস সল্ট, অর্থাৎ বাড়তি লবণ খাবেন না, অতিরিক্ত বেশি ক্যাফেইন জাতীয় প্রোডাক্ট খাবেন না, এবং অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস যাদের অভ্যাস আছে তারা সেই বিষয়গুলোকে চেষ্টা করুন যতটা সম্ভব কমিয়ে ফেলার বা অ্যাভয়েড করার। এই জাতীয় খাবারগুলো কিন্তু আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের যে এনলার্জমেন্ট বৃদ্ধিতে এটা ইনফ্লুয়েন্স করে। সুতরাং যে খাবারগুলো অ্যাভয়েড করতে বললাম সেগুলোকে যদি আপনি খুব ভালোভাবে ডেডিকেটেডলি অ্যাভয়েড করতে পারেন তাহলে এই সমস্যা থেকে আপনি খুব ভালোভাবে মুক্ত হতে পারবেন। এইবারে প্রোস্টেট গ্ল্যান্ড যদি আপনার বৃদ্ধি পায় আপনি বুঝবেন কি করে? এর জন্য খুব সাধারণ কিছু উপসর্গ আছে যেগুলো আপনি নিজেই বুঝতে পারবেন যে সেই উপসর্গগুলো যদি আপনার দেখা দেয় তাহলে আপনি সেটাকে নেগলেক্ট না করে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন। প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্টের 3টে প্রধান উপসর্গ হচ্ছে হেজিটেন্সি, টার্মিনাল ড্রিবলিং এবং ইনকন্টিনেন্স। তার মানে কি? ধরুন আপনার প্রস্রাব পেয়েছে, বেশ জোরেই পেয়েছে, আপনি প্রস্রাব করতে শুরু করার মুহূর্তে দেখছেন যে প্রস্রাবটা ঠিকমতো বেরোচ্ছে না, মানে প্রস্রাবের যে স্ট্রিমটা সেটা খুব স্লো হয়ে পড়ছে, এটাকে বলা হয় হেজিটেন্সি। তারপর প্রস্রাব শেষ হয়ে যাবার পরে বেশ কয়েক ফোঁটা ড্রপ বাই ড্রপ ইউরিনেশন হচ্ছে, যেটাকে বলা হয় টার্মিনাল ড্রিবলিং। আবার অনেক সময় এরকম হচ্ছে যে প্রস্রাব পেলে আপনাকে সঙ্গে সঙ্গে ছুটতে হচ্ছে, মানে প্রস্রাব পেলে আমাদের স্বাভাবিকভাবে কি হয়, আমরা কিছুটা সময় দরকার মতো সেটাকে হোল্ড করে রাখতে পারি, এই হোল্ডিং ক্যাপাসিটিটা আপনার নষ্ট হয়ে যাবে। যদি আপনি জোর করে সেটাকে আটকে রাখতে চান অনেক সময় এরকম হয়ে যেতে পারে যে সেটা ইনভলেন্টারিলি হয়ে গেল, আপনি বুঝতে পারলেন না, যেটাকে বলা হয় ইনকন্টিনেন্স অফ ইউরিনেশন। আবার অনেক সময় এরকম হতে পারে যে রাত্রিরে আপনাকে বারবার ইউরিনেশনে উঠতে হচ্ছে, অথচ আপনি জল খুব কম পরিমাণেই রাত্রিরে খেয়ে মানে শুতে অভ্যস্ত, তারপরেও যেটাকে আমরা বলি নকচুরিয়া। এই সমস্যাগুলো যদি আপনার দেখা দেয়, আবার অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ড অনেকটা যদি বড় হয়ে যায় সেটা আবার ইউরিনারি রিটেনশন করায়, অর্থাৎ আপনার প্রস্রাবের বেগ আসছে কিন্তু তারপরেও প্রস্রাব হচ্ছে না, তলপেটে একটা ভীষণ ভারী ভাব হচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে একটা আনইজিনেস বা পেন ফিলিংস হচ্ছে, যেটাকে বলা হয় রিটেনশন অফ ইউরিনেশন। তা এই ইনকন্টিনেন্স বা রিটেনশন এবং তার সাথে হেজিটেন্সি, হোল্ডিং ক্যাপাসিটি নষ্ট হয়ে যাওয়া, টার্মিনাল ড্রিবলিং, এই জাতীয় উপসর্গগুলো যদি আপনার দেখা দেয় তাহলে আপনি বুঝবেন যে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড হয়তো এনলার্জড হয়েছে, এবং সেটাকে নেগলেক্ট না করে চটজলদি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জড হয়েছে কিনা সেটা খুব স্বাভাবিক পরীক্ষার মাধ্যমেই ধরা পড়ে, একটা লোয়ার অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি করলেই সেটা ধরা পড়বে। ডাক্তারবাবু সেটা দেখে নিয়ে আপনাকে প্রপার মেডিসিন দেবেন, এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশনস এবং খাদ্যাভ্যাসের যে ব্যাপারগুলো আমি
বললাম সেগুলো মেনে চললেই আপনার এনলার্জড প্রোস্টেট আস্তে আস্তে ছোট হতে থাকবে এবং আপনার উপসর্গগুলো ধীরে ধীরে চলে যাবে। এই প্রসঙ্গে একটা শেষ দুটো কথা বলি। একটা খাদ্যাভ্যাসের ব্যাপারটা তো আমি আগেই বললাম, আর লাইফস্টাইল মডিফিকেশনসে এখানে দুটো জিনিস আপনি খেয়াল রাখবেন। একটা হচ্ছে আপনার বডি ওয়েট যেন সর্বদাই নর্মালের মধ্যে থাকে। ওভারওয়েট থাকলে সেটাকে খাবারের পরিবর্তন এবং এক্সারসাইজের মাধ্যমে অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করুন। আর আপনার ব্লাড সুগার লেভেল এবং লিপিড প্রোফাইল বছরে নিশ্চিতভাবে একবার করে চেক করুন, বিশেষ করে আপনার বয়স যদি অ্যাবাভ 40 হয়। লাইফস্টাইল মডিফিকেশনসে এই ব্যাপারগুলোকে যদি আপনি ডেডিকেটেডলি ঠিকঠাক রাখতে পারেন, তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডের যে স্বাভাবিক বেড়ে যাওয়ার প্রবণতা সেটাকে আমরা অনেকটাই প্রতিহত বা প্রিভেন্ট করতে পারি। আর প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হলে সেটা নিয়ে ভয় পাওয়ার বা চিন্তা করার মতো কোনো ব্যাপার নেই। হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গেও আপনি যোগাযোগ করতে পারেন। হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে এনলার্জড প্রোস্টেটের দুর্দান্ত সমস্ত মেডিসিন আছে, যেগুলো আপনি প্রপার ফুড হ্যাবিটের সঙ্গে যদি ডাক্তারবাবুর পরামর্শ মতো সেই ওষুধগুলো খেতে পারেন, তাহলে ধীরে ধীরে গ্ল্যান্ড ছোট হয়ে আসে এবং এনলার্জড প্রোস্টেটের যে কমন উপসর্গগুলো সেগুলো সম্পূর্ণরূপে চলে যায়। তাহলে পুরুষদের আজকের এই যে আলোচনা এনলার্জড প্রোস্টেট, সেটা থেকে আশা করি আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলেন যেগুলো আপনাদের কাজে লাগবে। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।